আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফ্রান্সের অ্যাসাইলাম এবং ভিজিট ভিসা প্রক্রিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ভিসা এবং কি উপায়ে ফ্রান্সে গিয়ে বৈধ হওয়া যায় তার সম্পর্কে একটি বর্ণনা দিব। তো ফ্রান্সে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফ্রান্স একটি নিরাপদ জায়গা ইলিগালদের জন্য বসবাস করার জন্য বা আয় রোজগার করার জন্য। ফ্রান্সে সহজেই বৈধ হওয়া যায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায়, এবং ফ্রান্সে অবৈধদের কখনোই জোর করে বের করে দেয় না, যদি না কি সে কোনো অপরাধমূলক কাজ না করে বা কোনো অপরাধ সংগঠিত না করে, কোনো আইন তাদের ভঙ্গ না করে, আইন ভঙ্গ বলতে অপরাধ, ক্রিমিনাল অফেন্স না করে। তাহলে তো আগে আমি ফ্রান্সের ভিজিট ভিসা কিভাবে হয় বাংলাদেশ থেকে বা কিভাবে করতে হয়, কি কি রিকোয়ারমেন্টস লাগে সে বিষয়ে আলোকপাত করব। ফ্রান্সে ভিজিট ভিসায় যাওয়ার জন্য মূলত আগে কয়েকটি দেশ ট্রাভেল করা থাকতে হয়, মিনিমাম 4টা দেশ, এবং বয়স মিনিমাম 28 আমরা নেই কাজ করার জন্য, প্রসেসিং করার জন্য। যাদের বয়স 22-23 বছর তাদেরকে অ্যাকচুয়ালি কোনো দেশের ভিজিট ভিসাই দিতে চায় না। তো 28 হলে ভালো, 28 থেকে শুরু করে আরো উপরে যত হয় তাতে সেটা সমস্যা নাই, বয়স বেশি হলে প্রবলেম নেই। তো ফ্রান্সে এই ভিজিট ভিসার জন্য এজের এই একটা লিমিট আছে যে বয়স কম থাকা, অর্থাৎ 18, 19, 20, 21, 22 এই বয়সে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই না করা ভালো। তো এটা গেল এজের একটা এজ বার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তার কোনো নির্দিষ্ট পেশায় থাকতে হবে, অর্থাৎ সে ব্যবসায়ী বা চাকরিজীবী। যদি ব্যবসায়ী হয় তাহলে তার ট্রেড লাইসেন্স থাকতে হবে, তার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, তার পার্সোনাল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্ট মানে তার কোম্পানির নামে বা দোকানের নামে অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা কারেন্ট অ্যাকাউন্ট, মানে সেখানে লেনদেন, ভালো লেনদেন থাকতে হবে। মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং রেগুলার লেনদেন লাগবে। সেই লেনদেনের মধ্যে যদি সে if it proved that actually he is a small businessman, অর্থাৎ তার লেনদেনের পরিমাণ খুবই কম, 20,000 টাকা ঢুকতেছে, 10,000 টাকা বেরোচ্ছে, বা এরকম 20, 30, 50, তাহলে এটা হয় কি বোঝা যায় সে লো ইনকাম করে, লো ইনকামের মানুষ, ম্যান অফ লো ইনকাম। সো তখন এম্বাসি তাকে রিজেক্ট করে, তো বিচার নাও দিতে পারে তার কোম্পানি অ্যাকাউন্ট থাকার পরেও বা তার দোকানের নামে অ্যাকাউন্ট থাকার পরেও। তো এই লেনদেনগুলো একটু ভারী হতে হবে, ভারী বলতে যে অন্তত তার লেনদেনগুলো 5 লাখ 6 লাখ ঢুকতেছে, 2 লাখ বেরোচ্ছে, এরকম, মানে লাখে লাখে হইলে, মাঝে মাঝে ছোট ট্রানজেকশন থাকবে না তা না, ছোট ট্রানজেকশন গুলো থাকবে, কিন্তু বড় ট্রানজেকশন থাকতে হবে। অর্থাৎ এক মাসের মধ্যে তার যেটা কটা লেনদেন হয়েছে, কিছু বড় কিছু ছোট মিলে, এরকম। একদম যদি সবই ছোট ছোট স্মল অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে সমস্যা। তো শুধু একটা অ্যাকাউন্টেও ভিসা করা সম্ভব, সেভিংস অ্যাকাউন্ট ইজ নট ম্যান্ডেটরি। সেভিংস অ্যাকাউন্ট বা এফডিআর থাকতে হবে এরকম কোনো কথা নেই। তার বিজনেস অ্যাকাউন্টে যদি ভালো ফান্ড থাকে, অর্থাৎ 15-16 লাখ টাকা থাকে, তাহলে এনাফ ফর এ সিঙ্গেল ভিসা, নট ফর ফ্যামিলি। তো সেইটা 15-16 লাখ টাকা থাকে, লেনদেন যদি ভালো থাকে, অ্যাকাউন্ট যদি পুরানো হয়, তাহলে একটা অ্যাকাউন্ট দিয়ে চলবে। এবং এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীর যে কোনো দেশ থেকে ভিজিট ভিসা করার একটা নিয়ম আছে। সেই নিয়ম হলো এই যে তার বিজনেস অ্যাকাউন্ট থাকবে, সেইখানে তার কেমন টাকা ঢুকতেছে, কেমন বেরোচ্ছে, কেমন স্থিতি থাকতেছে, এগুলো একটা বিবেচ্য বিষয়। অর্থাৎ তার যদি সবসময় জিরো অ্যাকাউন্ট থাকে, আর যদি একটা অ্যাকাউন্টই শো করে, তাহলে আবার বিচার দিবে না। জিরো ব্যালেন্স থাকলে সবসময় তার অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা যেন থাকে, এরকম। আর যদি তার সেভিংস থাকে এবং কোম্পানি অ্যাকাউন্ট থাকে, তাহলে ওখানে তার বিজনেস অ্যাকাউন্ট জিরো হলেও প্রবলেম নেই। তো সেভিংস অ্যাকাউন্টে আবার যেটা সে শো করবে, সেখানে নিয়ম হচ্ছে সে সেভ করবে সেভিংস অ্যাকাউন্ট, তার মানে তার প্রতি মাসে কিছু কিছু টাকা সেখানে বাড়তেছে,
তো সে এই টাকাটা যে জিরো হইলে সমস্যা বা একদম কমে গেলে সমস্যা, তো তাকেও ভিসা দিবে না এরকম থাকলে। তো সেই ক্ষেত্রে তাকে এই সেভিংস অ্যাকাউন্টের প্রতি যত্নবান হতে হবে, সেভিংস অ্যাকাউন্ট হেলদি করতে হবে। আর ট্রেড লাইসেন্সটাকে অনুবাদ করতে হবে ইংরেজিতে, নোটারি করতে হবে। অ্যানাদার ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো বাংলায় যেগুলো থাকবে সবটাকে অনুবাদ এবং নোটারি করতে হবে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ইংলিশ ট্রান্সলেশন। আর হচ্ছে তার অন্য ডকুমেন্টের মধ্যে তার ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থ, লাস্ট 6 মান্থের, তার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, এইগুলো তাকে দিতে হবে। যদি কেউ ট্যাক্স রিটার্ন 3 বছরে দেয় ভালো, 1 বছর দেওয়া যায় তবে 3 বছর পর পর লাস্ট 3 ইয়ার্স দিলে বেটার ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে। তার ভিজিটিং কার্ড, বিজনেস প্যাড, ফরওয়ার্ডিং লেখার জন্য এগুলো প্রয়োজন হয়। আর কিছু কিছু দেশে এখন তো ম্যাক্সিমাম দেশে ইন্টারভিউ নাই, ইউরোপের কান্ট্রিগুলোতে ইন্টারভিউ, ভিজিট ভিসার জন্য ইন্টারভিউ নেই, কোনো নাই, শুধু ডকুমেন্টের পরে এই ভিসা দেয়। তো ডকুমেন্টগুলো ভালো হতে হবে। তো এরকম ডকুমেন্ট যদি যাদের থাকে, যারা, তো তাদের ইউরোপে ভিসা করা সম্ভব বা ভিসা হয় সেইটা, কিংবা ফ্রান্সে ভিসা হয়। তো ফ্রান্সে যারা ভিজিট ভিসায় যাবে বা ইলিগালি বিভিন্নভাবে যায়, ফ্রান্সে একবার গিয়ে পৌঁছলে সে একদিন না একদিন ফ্রান্সের রেসিডেন্সি পেয়ে যায় কোনো না কোনো ওয়েতে। 10 বছর কন্টিনিউয়াসলি থাকলে এমনি পাওয়া যায় রেসিডেন্সি কার্ড, অর্থাৎ 10 বছর থাকলে তাকে সেটা সে যে 10 বছর ফ্রান্সে অবস্থান করতেছে সেটা তার প্রুভ করতে হয় যে আমি 10 বছর যাবত এখানে আছি। তার মানে তাকে সে যে ট্রান্সপোর্টেশনগুলো ব্যবহার করছে সেইগুলার যে তার টিকিটগুলো আছে সেইগুলো তাকে দেখাতে হবে, বা সে যে কোনো হসপিটালের সুবিধা নিয়েছে বা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছে, তার যত ডকুমেন্ট থাকে সেই স্টেইং কালে সে যদি বাজার করে, সেই বাজারে যদি কোনো তার ক্রেডিট কার্ড থাকে। তো এখন এইখানে কিছু বিষয় হলো, এই ফ্রান্সে মোট 4টা ওয়েতে বৈধ হওয়া যায়। 4টা ওয়েতে বৈধ হওয়া আমি এক এক করে বলতেছি। সেটা হচ্ছে অ্যাসাইলাম নিয়ে বৈধ হওয়া যায়। আর একটা হচ্ছে বাচ্চা যদি স্কুলে পড়ে, বাচ্চার ডকুমেন্ট দিয়ে, বাচ্চা 3 বছরে স্কুলে পড়ার পর সেটা দিয়ে ডকুমেন্ট হওয়া যায়, সেটা শো করে হচ্ছে অর্থাৎ বৈধ হওয়া যায়। তো আমি এক একটা করি। অ্যাসাইলামটা আগে অ্যাসাইলাম নিয়ে বলে নিই। অ্যাসাইলাম একটা কমন প্রক্রিয়া, এটা সারা ইউরোপে সব জায়গায় অ্যাসাইলাম ক্লেম করে সে গ্রিন কার্ড পায়, গ্রিন কার্ড পাওয়া যায়। অ্যাসাইলাম ক্লেম করলে এখানে সুবিধা আছে কতগুলা, অর্থাৎ মান্থলি একটা টাকা পাওয়া যায়, 460 ইউরো পার মান্থ দেয় গভর্নমেন্ট যখন অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হয় তখন। তো ফ্রান্সে পৌঁছানোর পরে অ্যাকচুয়ালি অ্যাসাইলাম ক্লেম করা যায় 2টা ওয়েতে। একটা হচ্ছে সরকারি উকিল দিয়ে বিনা পয়সায়, যাকে বলে অফরা নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এগুলো প্রসেস করে দেয়। এবং যেটা হচ্ছে প্যারিসের বাইরে শহরগুলোতে রিফিউজি ক্যাম্প আছে, সেখানে থাকতে হয়, তাহলে গভর্নমেন্ট এই ভাতা দেয় এবং থাকাও ফ্রি, এবং ওই 460 ইউরো করে দেয়। আর হচ্ছে আবার এখানে অফরা, যখন যদি কেউ অ্যাসাইলামের জন্য ক্লেম করে, তো তার ডকুমেন্ট বা তার কথা শুনে, বক্তব্য শুনে যদি রিজেক্ট করে, পুনরায় আবার অ্যাপ্লাই করার সুযোগ আছে, অথবা সোশ্যাল সিকিউরিটির জন্য সে অ্যাপ্লাই করতে পারে। তো এইখানে একটা স্টোরি লিখতে হয় যে কেন তুমি ক্লেম অর্থাৎ অ্যাসাইলাম নিবা আমাদের দেশে, হোয়াই ডু ইউ এক্সপেক্ট অ্যাসাইলাম ইন ফ্রান্স, একটা কোশ্চেন, কি কারণে। তো সেখানে তাকে প্রুভ করতে হয় যে আই এম নট সিকিউরড ইন মাই কান্ট্রি। সেটা পলিটিক্যাল অ্যাসাইলাম এখন খুব কমন হয়ে গেছে, পলিটিক্যাল অ্যাসাইলাম করলে বিষয় অর্থাৎ অ্যাসাইলাম ক্লেম রিজেকশন হয় বেশি। তো সেই ক্ষেত্রে অর্থাৎ তাকে অন্য, অর্থাৎ সোশ্যাল ইস্যুস বা ফ্যামিলি ইস্যুস, এইগুলো ফোকাস করা ভালো, ফোকাস করলে বরং অ্যাসাইলামগুলো অ্যাকসেপ্ট হয় বেশি। অর্থাৎ আমার পারিবারিক বা আমার সম্পত্তির কারণে আমার ওইখানে গণ্ডগোল, পরিবারের মধ্যে সমস্যা, অথবা সামাজিক এই সমস্যা, অথবা রিলিজিয়ান, ধর্ম নিয়ে
যে আমি এখন হিন্দু ধর্মের মানুষ, বাংলাদেশে আমার থাকার জন্য খুব সমস্যা হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমার জীবনের ঝুঁকি আছে ওখানে, আমার লাইফ রিস্ক, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ইন এ রিচ ফর ইউর লাইফ অ্যান্ড টু সার্ভাইভ ইন ইউর কান্ট্রি। আপনার ওখানে আপনার দেশে আপনি সার্ভাইভ করতে বা জীবনযাপন করতে আপনার জন্য খুব রিস্কি হচ্ছে, আপনার জীবন ঝুঁকির মুখে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার কথা দিয়ে, আপনার লেখা দিয়ে। এই একটা জিনিস কি, অ্যাসাইলাম যতদিন কেস চলে ততদিন পর্যন্ত আপনার বক্তব্যটা একই থাকতে হবে। আপনি প্রথম দিন আপনাকে ওইখানে একটা বোর্ড বসবে, ইমিগ্রেশন অফিসাররা বা সরি অ্যাসাইলাম যারা দেয়, এই একটা বোর্ড হবে, বোর্ডে ইন্টারভিউ নিবে। তো সেই ইন্টারভিউতে আপনি কি কি কথা বলবেন এগুলো রেকর্ড হবে। তো সেই কথাগুলো বরাবর বলে যেতে হবে, কোর্টে যতবার যাওয়া লাগবে ততবার ওই একই কথা বলতে হবে। কথা যদি চেঞ্জ এখন একটা তখন একটা বলে অ্যাসাইলাম অ্যাকসেপ্ট হয় না। সেই জন্য দেশ থেকে যাওয়ার আগেই বা অ্যাসাইলাম ক্লিয়ার করার আগেই একটা মানসিক প্রস্তুতি বা মনে মনে একটা প্ল্যান নিয়ে বা একটা স্টোরি ক্রিয়েট করতে হয় যে আমি এইগুলো বলবো, তো সেইগুলোই বলতে হবে। আর নাহলে ভিসা রিজেক্ট হয়। এটা হলো অ্যাসাইলামের একটা বিষয়। আর যদি কেউ প্যারিসের বাইরে অনেকে থাকতে চায় না, প্যারিসের বাইরে গিয়ে কারণ প্যারিসের বাইরে কাজের অসুবিধা, আর হচ্ছে যে প্যারিসের বাইরে গেলে ভাষারও কিছু সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজের। তো অনেকে প্যারিসের ভিতরে থাকতে চায়, প্যারিসের ভিতরে থাকলে পরে প্রাইভেট লয়ার দিয়ে অ্যাসাইলাম করা যায়। তো সেই ক্ষেত্রে প্যারিসে থাকা যায়, কিন্তু ওই থাকা ফ্রি বা ওই টাকাটা ওইভাবে পাওয়া যায় না 460 করে। তো সেইটা একটা বিষয়। এটা গেল একটা অ্যাসাইলামের বিষয়। আচ্ছা, আর হচ্ছে বেবি স্কুল। বেবি স্কুল বলতে বেবিরা আপনার যদি আপনি এখন একটা বিষয় কি, যারা কোনো দেশে যদি সেটেল হতে চায় তো অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে যাওয়া ভালো, অন্তত ওয়াইফ সাথে করে নিয়ে যাওয়া ভালো। ওয়াইফ সাথে করে নিয়ে গেলে পরে ওইখানে বাচ্চা হলে, বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় অ্যাডমিশন নেয়, তো অ্যাডমিশন নেওয়ার থেকে 3 বছর পর সেই স্কুলে পড়ার পর তার মা ওখানকে বৈধতা পায়। মা যখন বৈধতা পায় বা অ্যাসাইলাম ক্লেম করে, বা সে যখন সরি বাচ্চার স্টাডি ইনফরমেশন দিয়ে যখন সে বৈধ হয়, লিগ্যাল হয় বা রেসিডেন্সি পায়, তখন মা পাওয়ার পরে আপনা আপনি মা তার হাজবেন্ডের জন্যে, অর্থাৎ ওই বাচ্চার বাবার জন্যে সে অ্যাপ্লাই করতে পারে, তখন বাবাও বৈধ হয়ে যায় বা রেসিডেন্সি পেয়ে যায়। এইভাবে পুরো ফ্যামিলি রেসিডেন্ট হয়ে যেতে পারে ফ্রান্সে। এটা একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হলো ট্যাক্স পে করে। ট্যাক্স মানে এখানে কিছুটা সাংঘর্ষিক আছে, কিছুটা লয়ের। বেসিক্যালি ফ্রান্সের আইন অনুযায়ী কোনো ইলিগাল লোক যারা বাইরে থেকে আসা, ভিন্ন দেশ থেকে আসে, বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে ফ্রান্সে, তারা কোনো কাজ করতে পারে না। এটা একটা আইন। কিন্তু আবার এটাও আছে, যারা অবৈধ কাজ করে তারা ট্যাক্স দিতে পারবে। তো ট্যাক্স এটা অ্যাকচুয়ালি একটা বৈপরীত্য বা কন্ট্রাডিক্টরি, কিন্তু তার ট্যাক্স পে করতে হবে চাকরি করে। তো ট্যাক্স যখন সে পে করতে পারে, সে ইলিগাল হলে ট্যাক্স পে করতে পারবে। তার মানে সে যদি 3 বছর পর পর এরকম ট্যাক্স দিয়ে যায় ইয়ারলি, তো 3 বছর পর সে পেয়ারের জন্য আবেদন করতে পারে। তো পেয়ারের জন্য আহ, আবেদন করতে পারে এই ট্যাক্স পে করেই। তো সেভাবে আবেদন করলে তাকে তো 3 বছর যদি সে অবস্থান করে, তাকে মিনিমাম 24 মাসের ট্যাক্স দিতে হয়। আবার 5 বছর করলে বেশি, আরো বেশি। আর একটা 8 বছর করলে আরো বেশি। আর 10 বছর যদি কেউ অবস্থান করে, তাহলে আর তার কিছুই লাগে না। কিছুই লাগে না, শুধুমাত্র সে যে 10 বছর অ্যাকচুয়ালি দেশে আছে সেটার একটা প্রুফ দেখাতে হয়। ওই জায়গায় বললাম আমি ট্রান্সপোর্টেশন, যে সে ট্রান্সপোর্টগুলো ব্যবহার করছে সেটার টিকিটগুলো যদি জমিয়ে রাখে, তারপরে সে যদি কোনো দোকান থেকে শপিং করে থাকে সেইগুলো কোনো ডকুমেন্ট থাকে, বা সে আহ, যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকে কোনো হসপিটালে, সেটার ডকুমেন্ট থাকে, এগুলো সকলেই 10 বছর থাকলে তাকে এমনি পিআর দিয়ে দেয়, বা রেসিডেন্সি দিয়ে দেয়। সেক্ষেত্রে ট্যাক্স ট্যাক্স পে না থাকলেও চলে। আরেকটা হলো যে সিকনেস, মানে অসুস্থতা। একজন মানুষ যদি খুব অসুস্থ হয়, যে অবৈধভাবে ফ্রান্সে আছে, তো কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, মারাত্মক কোনো ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, বা ডায়াবেটিক্স, সে বেশি অসুস্থ, তখন তাকেও ওরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলে তারা ওরা বৈধতা দেয়। তো
তো এই 4টা প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি ফ্রান্সে বৈধ হওয়া যায়। তো হ্যাঁ, এইখানে সবচেয়ে সহজ অ্যাকচুয়ালি ওই যে ফ্যামিলি নিয়ে যাওয়া, ফ্যামিলি নিয়ে গেলে সহজেই বৈধতা পাওয়া যায়। আর অ্যাসাইলাম ক্লেম করেও বৈধতা পাওয়া যায়। তো সেটা সময় একটু বেশি লাগে, কারো ৩, ৪, ৫ বছর এরকম লাগে আরকি, হয়ে যায়। তো অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। অ্যাসাইলাম ক্লেম করার আগে লয়ারদের সাথে একটু ভালো করে কথা বলে অ্যাসাইলাম ক্লেম করবেন। কিভাবে করবেন সেটা জেনে নিবেন। জেনে নিয়ে তারপরে ফ্রান্সে গিয়ে অ্যাসাইলাম করবেন। আর যদি কারো অ্যাকচুয়ালি কোনো দেশের বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যে আমি ইউরোপে সেটেল হব, আমি সে দেশের নাগরিকত্ব হবে, সেখানে আমি আমার জীবন কাটাবো বা আমি বিদেশেই সেটেল হব, সেটা থাকলে ওই তাকে কয়েকটা বিষয়ে সিরিয়াস হতে হবে। একটা হলো কি, সে কোনো অবস্থাতেই প্রিপারেশন না নিয়ে, ভালো মতো প্রিপেয়ার্ড না হয়ে তার ফাইল সাবমিট করা অ্যাম্বাসিতে উচিত নয়। কারণ একবার যদি রিজেকশন আসে এবং কোনো ফলস ডকুমেন্টের কারণে, তখন পুরা সেনজেন কান্ট্রিতেই তার ভিসা আর পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে, হয়তো ভিসা পাবে না। মিনিমাম 10 বছরের মধ্যে সে ব্যান হয়ে যাবে। তো যদি যেমন কিছু অ্যাম্বাসিগুলো লিঙ্ক থাকে, যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লিঙ্ক। অস্ট্রেলিয়ায় মানুষ যদি কেউ রিফিউজ হয়, তাহলে পরে নিউজিল্যান্ড অ্যাম্বাসি অটোমেটিক দেখতে পারে, অর্থাৎ এদের ওয়েবসাইট শেয়ার করে যে কী কারণে সে রিফিউজ হয়েছে। তো অস্ট্রেলিয়া কেউ রিফিউজ হলে তাকে সাথে নিউজিল্যান্ড ভিসা দেয় না, নিউজিল্যান্ড রিফিউজ হলে তাকে অস্ট্রেলিয়া ভিসা দেয় না। আবার আমেরিকা, কানাডা, এটা কিন্তু লিঙ্ক। হয়তো মানুষ ভাবে যে আমি আমেরিকা রিফিউজ হয়েছি, কানাডা কিছু না, কিন্তু আসলে তা নয়। ফ্রান্স বলতে গিয়ে অন্য দেশেও আমি ঢুকে পড়লাম। তো আমেরিকা ও কানাডা তো সেম ওই একই। যদি কেউ আমেরিকায় রিফিউজ হয় এবং তার কি কারণ রিফিউজ, কি তথ্য দিচ্ছে, তথ্য শেয়ার করে দুইটা এম্বাসি। কানাডা দেখতে পারে, আবার কানাডাও আমেরিকা থেকে রিফিউজ হয়, তারাও তাদের ওই অ্যাপ্লিকেন্টের তথ্য দেখতে পারে। আর ইউরোপের সেনজেন কান্ট্রিগুলা সব দেশগুলাই, আপনি যেটাই অ্যাপ্লাই করবেন, সুইডেনে অ্যাপ্লাই করলে সারা ইউরোপের যতগুলো সেনজেন কান্ট্রি আছে, এখন বোধ হয় 29টা তো সেই সেনজেন কান্ট্রিগুলো সবাই আপনার তথ্য পাবে তারা, এবং কি কারণে রিফিউজ জানতে পারবে। সো আপনি অ্যাপ্লাই করার আগে খুব মাথা ঠান্ডা করে, নিজেকে প্রস্তুত করে তারপরে অ্যাপ্লাই করবেন। এবং বেটার হয় কি যে কারো দেওয়া ডকুমেন্টের উপর নির্ভর না করে নিজেই তৈরি হওয়া, নিজের অ্যাকাউন্ট ভারী করা। সময় হোক, 6 মাস পরে অ্যাপ্লাই করেন তবু ভালো। আপনি নিজে প্রস্তুত হন, তাহলে আপনি ভালো। আপনাকে যদি রিফিউজ করে, আপনি নেক্সট অ্যাপ্লাই করে আবার ভিসা পাবেন, যদি আপনি কোনো ফেক ডকুমেন্ট সাবমিট না করেন। আর ফেক ডকুমেন্ট সাবমিট করে অ্যাপ্লাই করলে যদি রিজেক্ট হয় ফাইল, তার ওই ইউরোপে আর ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমার চ্যানেলটা একটু নতুন, আর আমার ফেসবুকে ভিডিওটা যাবে। ফেসবুকে যারা দেখবেন সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।